2021 সালে যখন 25শে মার্চ আমি গ্রেপ্তার হই মোদি বিরোধী আন্দোলন করতে গিয়ে, পরবর্তীতে রিমান্ডে এসে বেধড়ক নির্যাতন করে এবং সবচেয়ে বেশি হচ্ছে আমি কারাগারে থাকা অবস্থায় হাঙ্গার স্ট্রাইক করছিলাম। যে আমি তখন দেখলাম যে আমাদেরকে গ্রেপ্তার করছে, পাশাপাশি আরও অনেক মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে, আলেম ওলামা যারা আছে, তাদের সবাইকে গ্রেপ্তার করতেছে। কয়েক জায়গায় মানুষকে হত্যা করা হয়েছে। তখন জেলে বসে খুব কষ্ট হচ্ছিল যে এই বাংলাদেশকে আমরা দেখব, এই বাংলাদেশ থেকে আমাদের পরিত্রাণ হবে না। তখন ইফতার করতাম, রোজার সময় ছিল, মানে চোখ দিয়ে পানি পড়তো, মানে ইফতারের সময় কোনো খাওয়ার কিছু ছিল না। এত বড় একটা পেঁয়াজু দিত, মানে মনে হচ্ছে যে মানে এই পেঁয়াজু দিয়ে যদি আমি আপনার মাথায় বাড়ি দেই তাহলে আপনার মাথা ফেটে যাবে। তা আমরা ওই পেঁয়াজুটাকে পানিতে ভিজিয়ে তারপর নরম করে খাইতাম। আর খাইতাম, আর আমার কষ্ট হতো যে কোন একটা বাংলাদেশে আমরা বসবাস করছি, যেখানে আমরা তো চুরি করি নাই, ডাকাতি করি নাই, দর্শন করি নাই, খুন করি নাই, মানে টাকা লুটপাট করি নাই। তো কী স্বার্থে, কিসের অপরাধে আমাদেরকে এরকম একটা জীবন আমাদেরকে দিচ্ছে? এই ৮ বছরের মধ্যে আপনার সবচেয়ে খারাপ লাগার কোন বিষয়টা আছে, আর এই ৮ বছরের মধ্যে সবচেয়ে ভালো লাগার কোন বিষয়টা আছে? গত 8টা বছরে এমনভাবে গেছে যে আমরা প্রতিদিন চিন্তা করতাম যেদিনই বের হবো সেদিনই আমরা মাইর খাবো, হামলার শিকার হব, রক্তাক্ত হব, জেলে যাব, এগুলো আমাদের কমন। এবং আমরা কমিটেড ছিলাম, সহযোদ্ধা যারা ছিল, যে আমরা যদি 10জনও থাকি কেউ কাউকে রেখে পালাবো না। তো এর প্রতিদিন মার খেতাম। বাট আমার একটু যদি খারাপ লাগা কাজ করে সেটা হচ্ছে 2021 সালে যখন 25শে মার্চ আমি গ্রেপ্তার হই মোদি বিরোধী আন্দোলন করতে গিয়ে, পরবর্তীতে রিমান্ডে এসে বেধড়ক নির্যাতন করে এবং সবচেয়ে বেশি হচ্ছে আমি কারাগারে থাকা অবস্থায় হাঙ্গার স্ট্রাইক করছিলাম। যে আমি তখন দেখলাম যে আমাদেরকে গ্রেপ্তার করছে, পাশাপাশি আরও অনেক মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে, আলেম ওলামা যারা আছে, তাদের সবাইকে গ্রেপ্তার করতেছে। কয়েক জায়গায় মানুষকে হত্যা করা হয়েছে। তখন জেলে বসে খুব কষ্ট হচ্ছিল যে এই বাংলাদেশকে আমরা দেখব, এই বাংলাদেশ থেকে আমাদের পরিত্রাণ হবে না। তখন ইফতার করতাম, রোজার সময় ছিল, মানে চোখ দিয়ে পানি পড়তো, মানে ইফতারের সময় কোনো খাওয়ার কিছু ছিল না। এত বড় একটা পেঁয়াজু দিত, মানে মনে হচ্ছে যে মানে এই পেঁয়াজু দিয়ে যদি আমি আপনার মাথায় বাড়ি দেই তাহলে আপনার মাথা ফেটে যাবে। তা আমরা ওই পেঁয়াজুটাকে পানিতে ভিজিয়ে তারপর নরম করে খাইতাম। আর খাইতাম, আর আমার কষ্ট হতো যে কোন একটা বাংলাদেশে আমরা বসবাস করছি, যেখানে আমরা তো চুরি করি নাই, ডাকাতি করি নাই, দর্শন করি নাই, খুন করি নাই, মানে টাকা লুটপাট করি নাই। তো কী স্বার্থে, কিসের অপরাধে আমাদেরকে এরকম একটা জীবন আমাদেরকে দিচ্ছে? আমি তো আমার কথা না, আমাদের আশেপাশে যাদের দেখতাম এরকম একটা বাস্তবতা, তখন আমার খুব খারাপ লাগছে। রাজনীতিটা এত ভয়ঙ্কর, নিষ্ঠুর হচ্ছে, যার কারণে ইলিয়াস আলীকে গুম করা হলো, অনেক নেতাকর্মীকে খুন করা হয়েছে। এই রাজনীতি একটা পরিবর্তন চাই। আমার তখন আরও মনে হয়েছে না, আমি যতদিন থাকবো, বাঁচবো, আমি কথা বলবো, আরও যত নৃশংসতা আমার সাথে হোক না কেন, আমাকে জেলেও আমাকে প্রচণ্ড পরিমাণ টর্চার করা হয়েছে। আমি ওখানে হসপিটালে ছিলাম, প্রচণ্ড মারধর করেছে, চোখ বেঁধে আমাকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে মারধর করা হয়েছে। তো আমার তখন মনে হয়েছে, খারাপ লাগছে। পাশাপাশি আমি অপটিমিস্টিক হলাম যে না, পুরো বাংলাদেশের রাজনীতি সিনারিওটা চেঞ্জ করা উচিত। মানুষ আমার বিরুদ্ধে কথা বললো যেন সে ইনসাফ পায়, আমার বিরুদ্ধে কথা বললো যেন তারকে ফিজিক্যালি কোনো টর্চার না করা হয়, মেন্টালি টর্চার না করা হয়, তার পরিবারকে যেন ধ্বংস করে দেওয়া না হয়। এই রাজনীতিতে যেন বাংলাদেশে কবর দিতে পারি, সেই দিন পর্যন্ত যেন আল্লাহ আমাকে শক্তি দেয়, আমাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে। তো আমি কমিটেড ছিলাম সেই দিনটাতে। আর সবচেয়ে বেশি ভালো লাগে কাজ করছে 2024 সালে 5ই আগস্ট গণঅভ্যুত্থান হলো। আমি তখন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম, সায়েন্স ল্যাব নীলক্ষেত মোহাম্মদপুর এই এরিয়াতে নেতৃত্ব দিতাম। বিশেষ করে এখানে ঢাকা হলে ছাত্রলীগ নিয়ে তো মানুষ একটা সন্ত্রাসী অবস্থান সবাই জানে। পাশাপাশি ধানমন্ডি 32-এ আওয়ামী লীগের পার্টি অফিস, এর মাঝামাঝি অবস্থাটা আমরা ঢাকা কলেজ, তারপর হচ্ছে সিটি কলেজ, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এখানে আসতো। তো আমি দেখতে পেতাম যে আমরা বিশেষ করে আমাদের আন্দোলনগুলোতে রিক্সা চালক এসে বিস্কিট দিচ্ছেন, সিএনজি চালক এসে পানি দিচ্ছেন বা খাবার দিচ্ছেন। তো আমার মনে হলো যে না, এই আন্দোলন সফল হবে, এই আন্দোলনে আমাদের দায় অনেক বেশি। এর পরবর্তীতে যখন 11 জুলাই থেকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হচ্ছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় হচ্ছে, 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় হলো, আমি আহত হলাম, 22 ঘন্টা সেন্সলেস ছিলাম, অসুস্থ ছিলাম, অসুস্থ শরীর নিয়ে আমি রাজপথে আসছি। আমার মনে হচ্ছে যে না, আমাদের তখন আবার শেখ হাসিনা কিন্তু আমাদের কয়েকজনকে ডাকছিল। আমি তখন হসপিটাল থেকেই বলছিলাম যে আমাদের শহীদদের রক্ত মারিয়ে, আমাদের সহযোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে শেখ হাসিনার সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না, আমরা কিন্তু আপোষ করতে দেই নাই। তারপর দু একজন একটু গিয়ে তাদের সাথে কথা বলছিল। তো পরবর্তী সময় 5ই আগস্ট সকাল 8টায় আমার যেহেতু ঘোষণা ছিল যে আমরা শহীদ মিনার থেকে
শেখ হাসিনার বাসভবন ঘেরাও করব, তাকে উৎখাত করব, তার পতন ঘটাবো। সেই জন্য আমি সকাল 8টার কাছাকাছি সময় আমি বকশীবাজার চলে আসি। তো বকশীবাজার আসার সাথে সাথেই তখন বৃষ্টি পড়তেছে প্রচণ্ড, রাস্তাঘাটে কেউ নাই, প্রচণ্ড চারিদিকে পুলিশ, র্যাব, বিজিবি এবং গোয়েন্দা সংস্থার লোক। তো আমি ভাবতেছিলাম যে এত কাল রাতে এত হাজার হাজার লাখ লাখ মানুষের সাথে ইন্টারাকশন হচ্ছে, বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম সবাই ঢাকা আসতেছে, এখন সকাল 8টা কেউ আসতেছে না, কারণটা কি? মানে আমি কি দেরি করে ফেললাম? আমি ভাবলাম টাইম তো 11টায় দিছে, তারপরে এর আগে আসিফদের সাথে একটু কথা হলো যে আমরা একটু আগে গেল যেন মেসেজ দিতে পারি। তো আমি বকশীবাজার মোড়টাতে যাওয়ার সাথে সাথেই পুলিশ আমাকে ধরে। তা আমার সাথে ঢাকা লজের সমন্বয় ছিল রিদওয়ান, আরও 6জন ছিল, সাথে সাথে গ্রেপ্তার করে। এখান থেকে গ্রেপ্তার করার সাথে সাথেই শাহবাগে নিয়ে আসে। শাহবাগে নিয়ে আসার পরে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, মানে আমাকে এমন কোনো কনস্টেবল নাই, এমন কোনো মানে পুলিশের কেউ নাই, যারাই আসছে, যারা এসে চর থাপ্পড় কিল ঘুষি ভোট দিয়ে পিটানো। আমার চশমা ছিল, আমি চশমা ছাড়া দেখতে কষ্ট হয়, চশমাটা সব ভেঙে ফেলছে। মানে এদের অবশ্যই তোরা মানে প্রচণ্ড বাজে ভাষায় গালাগালি করতেছে। মানে এমন হলো যে আমি ধরেন আমার বাবাকে কেউ যদি কিছু বলে আমার যেমন কষ্ট লাগবে, আর মাকে নিয়ে যদি কেউ খারাপ কথা বলে যেমন কষ্ট লাগবে, আমার মনে হচ্ছে তার চেয়েও বেশি কষ্ট তারা পাচ্ছে। মানে মনে হচ্ছে তারা শেখ হাসিনার পালিত কিছু একটা, তারাই তার শেখ হাসিনার তো কী বলে এটাকে, হ্যাঁ আধ্যাত্মিক সন্তান বলে না কিছু একটা, মনে হয় যে তাদের বাবা মার সম্পর্কে এরকম। কেন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি? এরপরে ওখানকার অপারেশন দায়িত্ব আরশাদ নামে একজন ছিল সম্ভবত, উনি এসে বলতেছে তোর অনেক তেল বেড়ে গেছে, ঠিক আছে, আর তোদের 6জনকে নিয়ে তো আমরা ডিবি কার্যালয়ে মাফ করে দিয়েছিলাম, শেখ হাসিনা তোদের মাফ করে দিছে, আর তোরা এখন তারই উঠাই দিবি, ঠিক আছে, ওর তেলটা কমায়, মানে খুব বাজে ভাষায় কথা বলতেছে। পরবর্তীতে আমাকে সম্ভবত 11টা কাছাকাছি সময় হবে, আমাকে আবার সিডিটিসিতে নিয়ে যাওয়া হয়, কাউন্টার টেরজো মিনিটে। সেখানে নিয়ে যাওয়ার পর চোখ বেঁধে রাখে, হাতে হ্যান্ডকাপ পরায়, একজন এসে মারধর তো করেই, মারধর করতেছে, পরে মধ্যে মেরে ফেলবে, পিস্তল নিয়ে আসছে। তো এরকম অবস্থার মধ্যে ছিলাম। আর তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, বাবা মার কথা মনে পড়তো যে যদি আর না ফিরি তাহলে তো বাবা মার জন্য কিছু করতে পারলাম না, এত বছর ওনার কত কষ্ট করছে, বা দেশের জন্য একটা পরিবর্তন হওয়া দরকার ছিল, সেটাও আমি দেখতে পাইনি। পাবো কি না, আল্লাহ আমার এই দিনটা আমাকে দিও অন্তত। তো বাইরে যেয়ে কী হচ্ছে তখন তো আর আমি জানি না, আর আমাকে কেউ বলেও নাই। তো এমন করা অবস্থায় আমি পানি চাইছিলাম, পানিটুকু দেয় নাই। বাট 4টার পরে বা এই কাছাকাছি একটা সময় এসে অফিসারদের একটু আচরণ পরিবর্তন হয়ে গেছে। তো আচরণ, আমি যার কাছে পানি চেয়েছি পানি দেয় নাই, বাট তার এখন এসে বলতেছে আপনাদের সাথেই আমরা ছিলাম। তো আপনাদের সাথে আমরা ছিলাম যেহেতু আমি এর আগে কয়েকবার ডিবিতে ছিলাম, রিমান্ডে ছিলাম, তো এদের সাথে একটু কথা বেশি মানে বললেই তারা খুব প্রচণ্ড মারধর করে। আর আমি যেহেতু অসুস্থ হয়ে গেছি তখন আর কথা বলার সাহসটা হয়ে ওঠে নাই, তখন আমি আর কিছু বলি নাই। বলতেছে ভাত খাবেন কিনা, কি খাবেন, খিচুড়ি খাবেন, আজকে পানি কি বলে বৃষ্টি পড়ছে, তাহলে আমরা নিজে রান্না করে ব্যবস্থা করে দেবো। তো আমি ভাবতেছি আমি যদি বলি ভাত খাবো তো হয়তো আরও বেশি মারবে। তো আমি চুপচাপ কিছু না বলে পরে বললাম পানি, তাহলে পানি দেন। যখন পানি দিয়েছে তখন মনে হলো যে না কিছু একটা হয়েছে। আমি তো জিজ্ঞেস করলাম কী হয়েছে, কেন কিছু হয় নাই, আমরা তো আপনাদের সাথেই আছি। অফিসারদের কথাবার্তাগুলো এরকম ছিল। তো আল্লাহর রহমত কিছুক্ষণ পরে শুনতে পাইলাম, পরিবেশটা দেখতে পেলাম যে শেখ হাসিনা বাংলাদেশে নাই। আমার কাছে মনে হয় আমার এই ক্ষুদ্র জীবনের সবচেয়ে প্রশান্তির, সবচেয়ে আনন্দের, সবচেয়ে ঐতিহাসিক একটা মুহূর্ত আমি ফিল করছি, যে আমার জীবনের সেরা একটা মুহূর্ত, যা আমি সিজদা দিয়েছি আল্লাহর কাছে, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের কথা শুনেছেন, বাংলাদেশকে রক্ষা করেছেন। এর পাশাপাশি আমাদের দেখলাম যে ডিবি কার্যালয়ে হাজার হাজার মানুষ আসছে, সবাই ডিবি যে বাতের হোটেল হারুন তাকে ধরবে মারবে সে। তো আমি তখন আমাদের এখানে অনেক অফিসার ছিল, তারা সবাই আসছে, বলতেছে ভাই আমরা তো আপনার পক্ষে ছিলাম, আপনারা একটু ওর মধ্যে সেভ করেন। তো আমি গিয়ে বোঝার চেষ্টা করলাম কি, একটু আগে বলি, এর আগে আমি কিন্তু জানতাম না শেখ হাসিনা আসলে কোথায়, কী হয়েছে না হয়েছে। আমি ভাবছি কিছু একটা হয়েছে, মানুষ ভালো কিছু হইতে পারে। যে কেউ যাওয়ার পরে আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে, শেখ হাসিনা তার স্বামীর বাড়িতে চলে গেছে। তো বুঝলাম ভারতে চলে গেছে আর কি। তো যারা উৎসুক, যারা আসছে বিপ্লবী জনতা, আমি সেখানে দাঁড়িয়েই দেখবে যে মিন্টু রোড বা ডিবির প্রতি মানুষের যে একটা অসন্তোষ, রাগ, ক্ষোভ ছিল, কিন্তু একটা ইট পাটকেলে সেখানে আমি মারতে দিই নাই। আমি নিজে সেখানে দাঁড়িয়েছিলাম, অফিসারদের রক্ষা করছি, অফিসাররা সবাই ভয় পাচ্ছিল যে তাদের উপর হামলা হয় কিনা। আমি বলছি যে আমরা এমন বাংলাদেশ চাই, যদি কেউ খুন খারাপি করে থাকে তার বিচার হবে,
অপরাধ করে তার বিচার হবে, কিন্তু ঢালাওভাবে ডিবি কার্যালয় ধ্বংস করে দাও, পুলিশ সব ধ্বংস করে দাও, ডিজিএফআই ধ্বংস করে দাও, এনএসআই ধ্বংস করে দাও, সেনাবাহিনী ধ্বংস করে দাও, এটার পক্ষে আমি না। ওই প্রতিষ্ঠানগুলো যারা যারা এই কুকর্মের সাথে জড়িত তাদেরকে আমরা বিচার আওতা নিয়ে আসবো। এবং যে বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশের শেখ হাসিনায় দৃষ্টান্ত রেখেছে, স্থাপন করেছে, আমরা বিচারের সংস্কৃতির পথে যেতে চাই। অনেক স্বপ্ন দেখেছি যে আমরা এই পথ যেন না হয়। তো ডিবি কার্যালয় আমরা সেভ করছি। ডিএমপি কমিশন দেখবেন পুলিশের প্রতি অনেক রাগ কিন্তু মানুষের, তো ডিএমপি কমিশনের কার্যালয় কিন্তু একটা ইটপাট কিলো নিক্ষেপ হয় নাই। আমি ছিলাম, আমার সাথে আরও কয়েকজন ছিল, সাথে নিয়ে আমরা 2টা জায়গাতে সেভ করছি। তো আমার জীবনে সবচেয়ে এখন পর্যন্ত আমার এই 27 বছর বয়সে সবচেয়ে মনে রাখার মতো সবচেয়ে স্মরণীয় একটা দিন হচ্ছে 5ই আগস্ট, যেদিন আমি আল্লাহর কুদরতে হয়তো বিশেষ রহমত এবং জনগণের ভালোবাসা আমি সেদিন মৃত্যু থেকে ফিরে আসছি এবং বাংলাদেশকে শেখ হাসিনা থেকে রক্ষা করতে পেরেছি।